আসসালামু আলাইকুম সবাইকে। এসেছি 26 ব্যাচ। কেমন আছো তোমরা? সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম সবাইকে। এসেছি 26 ব্যাচ। কেমন আছো তোমরা? সবাই দ্রুত জয়েন হয়ে যাও আর বন্ধুদের বেশি বেশি মেনশন এবং শেয়ার করে দাও যাতে তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি ক্লাসটা। রিয়াদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, দ্রুত জয়েন হয়ে যাও। সবাই একটু বেশি বেশি শেয়ার করে দাও, বেশি বেশি মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। নাইম শেখ, হাই বস, কি খবর? এই তো বস, ভালোই আছি। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো দেখো, আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বংশগতি ও বিবর্তন। বায়োলজিতে এটা হচ্ছে দ্বাদশ অধ্যায়। হ্যাঁ, দ্বাদশ অধ্যায়। তো দেখো, অধ্যায়ের শুরুতে ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, বেশি বেশি মেনশন করে দাও যাতে তাড়াতাড়ি ক্লাস শুরু করতে পারি। বিষয় তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও, ক্লাসটা শুরু করবো ঠিক করি। আমি আজকে প্রথম স্যার রাফি। হ্যাঁ, আমাদের সাথেই থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেশি বেশি মেনশন করো। হ্যাঁ, রিয়াদ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিয়াদ, বেশি বেশি শেয়ার করে দাও। শুরু করো আস্তে আস্তে। তো দেখো, আজকের টপিকটা হচ্ছে বংশগতি ও বিবর্তন। হ্যাঁ, তো অধ্যায়টা শুরু করার আগে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মেইনলি দুটো টপিক নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, একটা বংশগতি, একটা বিবর্তন। তো এই অধ্যায়ে শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যে কোনো ওয়ার্ড তোমরা ইংরেজি টার্মটা মনে রাখবা। হ্যাঁ, কারণ দেখা যায় যে এখন তোমরা যেহেতু মাধ্যমিকে আছো, পরবর্তীতে যখন হাই স্টাডিজে যাবা, ইন্টারমিডিয়েট যাবা, তখন দেখবা যে এগুলো মেইনলি ইংলিশেই আসে। তো সবগুলো আসলে ইংলিশ টার্মগুলো মনে রাখবা, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে হচ্ছে প্রথমে বংশগতিটা পড়বো। হ্যাঁ, তো দেখো, বংশগতি জিনিসটা আসলে কি? বংশগতি বা হেরিডিটি। হ্যাঁ, হেরিডিটি। তো দেখো, আমরা জানি যে প্রত্যেকটা পিতামাতা তার বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চারিত হয়, আমরা জানি যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তার পিতামাতার বৈশিষ্ট্যগুলো তার সন্তান সন্ততি পেয়ে থাকে। হ্যাঁ, তো আসলে যে প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যগুলো তাদের পরবর্তী সন্তান সন্ততির দেহে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, সেটা হচ্ছে তোমার বংশগতি বা হেরিডিটি। হ্যাঁ, তো এখানে তোমাদের মেনলি জানা লাগবে বংশগতি কাকে বলে, বংশগতি বিদ্যা কি, বংশগতি বস্তু কি। তো দেখো, বংশগতি বিদ্যা হচ্ছে 2 নম্বর হচ্ছে বংশগতি
বিদ্যা, বংশগতি বিদ্যা, বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। বংশগতি বিদ্যা হচ্ছে একটা শাখা, জীববিজ্ঞানের একটা শাখা, বুঝছো? মূলত জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয়, জেনেটিক্স নিয়ে আলোচনা করা হয়, বংশগতি ও বস্তু নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, বুঝছো? তো তোমরা আমাকে জানাও বংশগতির জনককে, বংশগতি বিদ্যার বংশগতির জনককে। এটা কমেন্টে জানাও তো সবাই। বংশগতির জনক কে? সবাই এটা কমেন্ট করো, বংশগতির জনককে। সবাই দুটো কমেন্ট করো, বংশগতির জনককে। সাইলেন্ট করো। সবাই দুটো কমেন্টে জানিয়ে যাও বংশগতির জনককে। একটু পরেই শুরু করছি, দেখা যাক। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, হ্যাঁ? কমেন্টে জানিয়ে দাও বংশগতির জনককে। তোমরা সবাই জানো, এটা জানি, তাও জানাও। কমেন্টে জানাও বংশগতির জনককে। আচ্ছা, শুরু করে দেখো। বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, হ্যাঁ? গ্রেগর জোহান মেন্ডেল। ইনি একজন অস্ট্রিয়ার বিজ্ঞানী। তো ইনি হচ্ছে বংশগতির বিভিন্ন সূত্র আবিষ্কার করছে। সেটা প্রথম সূত্র, বংশগতির দ্বিতীয় সূত্র, দুটা সূত্র আবিষ্কার করছে, তাই তাকে বংশগতির জনক বলা হয়। তিনি মূলত কি করেছেন, যে মটরশুঁটি বিভিন্ন মটরশুঁটি নিয়ে পরীক্ষা করছেন, সূত্রটা মটরশুঁটি নিয়ে। তো বিভিন্ন মটরশুঁটি পরীক্ষা করে বংশগতি দুটো সূত্র দিয়েছেন, হ্যাঁ? তো বংশগতি নিয়ে আলোচনার ক্ষেত্রে তোমরা জানো যে বংশগতীয় বস্তু আছে অনেকগুলো, বংশগতীয় বস্তু, হ্যাঁ? যেমন ধরো ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এগুলো সবগুলো কি বংশগতীয় বস্তু। তো এখানে তোমাদের এই অধ্যায়ের শুরুতে প্রথমে বংশগতি নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে বংশগতীয় বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে একটু করি, হ্যাঁ? বংশগতীয় বস্তু, ক্রোমোজোম, হ্যাঁ? ক্রোমোজোম। ভাইয়া ক্রোমোজোম কি? তো ক্রোমোজোমের ক্ষেত্রে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এটা বংশগতির প্রধান উপাদান। বংশগতির প্রধান উপাদান কি? ক্রোমোজোম, ঠিক আছে? এটা কি বংশগতির প্রধান উপাদান, প্রধান উপাদান। বংশগতির প্রধান উপাদান কি? ক্রোমোজোম। ক্রোমোজোমের আবিষ্কারক, এটা মনে রাখতে হবে যে ক্রোমোজোমের আবিষ্কার কি করছে। ক্রোমোজোমের আবিষ্কার হচ্ছে স্ট্রাস বাজার। স্ট্রাস বাজার আবিষ্কারক কে? আবিষ্কারক স্ট্রাস আর যার সালটা মনে রাখতে হবে, হ্যাঁ? 1875 সাল। কত? 1875 সাল। তাহলে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের আবিষ্কার হচ্ছে কে? স্ট্রাস বাজার। এটা আবিষ্কার করছে 1875 সাল, হ্যাঁ? তারপর দেখো ক্রোমোজোমের আকারটা মনে রাখতে হবে, হ্যাঁ? ক্রোমোজোমের আকার, ক্রোমোজোমের আকারের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে ক্রোমোজোমের দৈর্ঘ্য কত, প্রস্থ কত। এটা তোমাদের এমসিকিউ অনেক ক্ষেত্রেই দেয়। তো এটা মনে রাখার অনেক উপায় আছে, যদি তোমাদের মনে থাকে না তারপরে মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে দেয়, হ্যাঁ? তো দেখো ক্রোমোজোমের আকারের ক্ষেত্রে দৈর্ঘ্য কত। আমরা একটা কোনো সংখ্যা যখন মনে রাখি তখন সেটা অবশ্যই ছোট থেকে বড় আকারে মনে থাকে, তাই না? তো দেখো এটা আসলে সহজ কিভাবে মনে রাখা যায়। একটা হচ্ছে ধরো 35 থেকে 30, কি হবে, হ্যাঁ? দৈর্ঘ্য, হ্যাঁ? ধরো সাপোজ 35 থেকে 40, 30 লিখলাম। এখন ভাইয়া আমরা সবকিছু মনে রাখি হচ্ছে ছোট থেকে বড় আকারে, তাই জাস্ট 35 আগে একটা পয়েন্ট দিতে, হ্যাঁ? 3.5। তো ধরো কত? 3.5 থেকে 30 মাইক্রন। ভাই এখানে মাইক্রনটা কি? মাইক্রন হচ্ছে তোমার ক্রোমোজোমের পরিমাপের একক। ক্রোমোজোমের পরিমাপের একক হচ্ছে এখানে মাইক্রন ব্যবহৃত হয়েছে, হ্যাঁ? তো দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে কত? 30। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 2 লিখলা। কিন্তু আমরা সবসময় কি করি যে ছোট থেকে বড় আকারে মনে রাখি, তাই না? তো শুরুর আগে জাস্ট একটা পয়েন্ট দিয়ে দিলাম, কত? 0.2 থেকে 2 মাইক্রন। 0.2 থেকে কত? 2 মাইক্রন। তাহলে আমরা জানলাম যে ক্রোমোজোমের বংশগতি কি? প্রধান উপাদান আবিষ্কার করছে স্ট্রাস বাজার, 1875 সালে আবিষ্কার করছে, এবং আকার হচ্ছে কি? দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 3 মাইক্রন, প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। তো এগুলো হয়ে গেল, হ্যাঁ? এখান থেকে একটা কমন প্রশ্ন আছে ক্রোমোজোম থেকে, সেটা হচ্ছে যে
ক্রোমোজোম থেকে যে আরেকটা কমন প্রশ্ন হয় সেটা হচ্ছে ক্রোমোজোমকে কি বলা হয়? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি কি বলা হয়? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, বংশগতির ভৌত ভিত্তি। বংশগতির ভৌত ভিত্তি, এটা তোমাদের এমসিকিউ আসে, অনুধাবনমূলক প্রশ্ন আসে। হ্যাঁ, ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি। তো ভাইয়া প্রশ্ন হচ্ছে যে বংশগতির ভৌত ভিত্তি বলতে কি বোঝে? ভৌত যেখানেই পাবা তখনই মনে রাখবা সেটা আমাদের চোখে দেখা যায়, বুঝছো? ফিজিক্যাল মানে চোখে দেখতে পারি। দেখো ক্রোমোজোম কিন্তু আমরা মাইক্রোস্কোপে নীলে অংশে দেখতে পারবো, বুঝছো? তাই হচ্ছে ক্রোমোজোমকে কি ভৌত বলা হয়। আর ভিত্তি কি? বংশগতির ভিত্তি। ক্রোমোজোম হচ্ছে একটা বংশগতির উপাদান, বংশগতীয় বস্তু, তাই না? যার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যগুলো কি হয়? সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়। তাই এগুলো কিন্তু ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভিত্তি। আর যেহেতু খালি চোখে দেখা যায় তাই কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি, বুঝছো? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা এটা দেখে রাখো, কারণ এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে খুবই আসে যে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, বুঝছো? এখন তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। তার আগে ক্রোমোজোমের ধরনটা একটু পড়ে দেয়। হ্যাঁ, ক্রোমোজোম মেইনলি দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হ্যাপ্লয়েড, একটা হচ্ছে কি ডিপ্লয়েড। ইন্দ্রপ্রবাস পায় আর কি টু ইন্দ্রপ্রবাস পায়, ঠিক আছে? তোমার মাধ্যমিক লেভেলে খুবই কম আছে এগুলো, বুঝছো? আর অনেক আছে, ভাগ করা যায়। তো দেখো হ্যাপ্লয়েড মানে কি? যেটা ক্রোমোজোম একটা সিঙ্গেল আকারে থাকবে সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। আর একটা ক্রোমোজোম আকারে দিলাম, ইংলিশ মানে হচ্ছে কি হ্যাপ্লয়েড। আর যখন সেটা জোড়া আকারে থাকবে, সেটা হচ্ছে কি ডিপ্লয়েড ক্রোমোজোম, বুঝছো? জাস্ট দুই ধরনের জানা রাখো যে ক্রোমোজোম কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, একটা হচ্ছে কি ডিপ্লয়েড ক্রোমোজোম। ওকে, আশা করছি এগুলো তোমরা বুঝছো। তো বুঝলে কমেন্টে সিডি দাও। হুম, তো বুঝলে কমেন্টে সিডি জানাও, এটা কিন্তু বুঝছো তোমরা? আচ্ছা, হ্যাঁ নিশা আক্তার বেশি বেশি মেনশন করে দাও। তোমরা কি বুঝছো? বুঝলে কমেন্টে সিডি লেখো। হ্যাঁ নিশা একটা সিডি, রিয়া ডিপ্লয়েড। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমরা বুঝলে সিডি লেখো। ওকে, আনিকা সিডি। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, আশা করি বুঝে গেছো। হ্যাঁ আচ্ছা, মিশাই দিলাম। দেখো এখন তোমাদের অনেকগুলো সিকিউ আসে অনেক রকম, যে এখান থেকে সিকিউ আছে যে তোমার একটা ক্রোমোজোমের গঠন চাই, যে ক্রোমোজোমের একটা গঠন আঁকায় দাও, এরকম একটা প্রশ্ন আছে, যে ক নম্বরের প্রশ্নে আছে ক্রোমোজোমের গঠন। তো ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে ও একটা জিনিস বাদ পড়ে গেছে। হ্যাঁ, ক্রোমোজোমের সংখ্যাটা বাদ পড়ে গেছে। দেখো ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2 থেকে কতটি? 16টি। 2 থেকে 16টি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে 2 থেকে 16টি কেন? এটা তো 1 থেকে 16টি হতে পারতো, তাই না? তো ভাই একটা কথা মাথায় রাখো, আমাদের মানব দেহে বা যে কোনো পদ্ধতিতে ক্রোমোজোম সবসময় কি আকারে থাকে? ডিপ্লয়েড আকারে থাকে। তো যখন ডিপ্লয়েড আকারে ক্রোমোজোম থাকে তখন অবশ্যই এখানে কি সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা হবে 2 হবে, কখনোই 1 হওয়া সম্ভব না, বুঝছো? এই জন্য সর্বনিম্ন যে ক্রোমোজোম সংখ্যা যেটা হচ্ছে কত? 2। সর্বোচ্চ কত? 1600। তার রেঞ্জ হচ্ছে 2 থেকে 1600, বুঝছো? এটা ভ্যারিয়েবল না, কারণ তুমি যখন নতুন নতুন প্রজাতি উদ্ভাবন হবে তখন দেখবা যে এটা আরো পরিবর্তন হবে, বুঝছো? তো মেইনলি সংখ্যা হচ্ছে 2 থেকে 1600। আজ বাণিজ্য শাখায়, আচ্ছা আজ বাণিজ্য শাখা শিক্ষার্থী বলে ক্লাস করতে পারছি না, মঞ্জুরি ক্লাস করো। চৌধুরী জিদান সিডি জানাতুল মোর্শেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো দেখো আমরা গঠন করবো। হ্যাঁ, ক্রোমোজোমের গঠন। দেখো
তোমাদের বইয়ে ক্রোমোজোমের গঠনটা ডিটেলস দেওয়া নাই, বাট দেখলাম সৃজনশীল এসে গেছে বোর্ড কোশ্চেন। হ্যাঁ, তো তোমাদের এটা অবশ্যই পড়তে হবে, যেহেতু সৃজনশীল বোর্ড কোশ্চেন আসছে তো পড়তে হবে। তো দেখো, ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে ফার্স্ট যেটা মনে রাখতে হবে, যেটা সেন্টারে থাকে, হ্যাঁ কেন্দ্রে থাকে, সেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। সেন্টারে থাকে কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের আরেকটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু কেন্দ্রে থাকে, তোমরা এখন মাধ্যমিকে পড়ছো, প্রাথমিক লেভেল পার করে আসছো, তো অবশ্যই যেহেতু কেন্দ্রে থাকে তাহলে আর নাম একটা আছে, সেটা হচ্ছে প্রাথমিক কুঞ্চন। কি? প্রাথমিক কুঞ্চন। ঠিক আছে। আরেকটা কুঞ্চন দেখা যায়, সেটা হচ্ছে গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন মানে একটা ক্রোমাটিডের উপরে যেটা থাকে সেটা হচ্ছে গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চনের উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি স্যাটেলাইট। স্যাটেলাইট। দেখো, গৌণ কুঞ্চনের কাজ হচ্ছে স্যাটেলাইটকে ধারণ করে, বুঝছো? গৌণ কুঞ্চনের কাজ হচ্ছে স্যাটেলাইটকে ধারণ করা। আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আর্ম, বাহু, বুঝছো? এটা হচ্ছে কি আর্ম, বাহু। এটাকে তো সেম, যেহেতু এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে কি ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এটা ডিপ্লয়েড, তো সেম এটাকে তোমরা বলতে পারি এটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। এগুলো হচ্ছে কি জোড়া, পেয়ার আকারে আছে, তাই না? পেয়ার। তো এটা হচ্ছে কি একটা লং আর্ম, মানে বড় বাহু। দুটা বাহু থাকবে, একটা হচ্ছে কি ছোট, একটা হচ্ছে কি বড়। তাহলে এই বাহুকে আমরা বলতে পারি বড় বাহু। বড় বাহু। এর ভিতরে অনেক ইয়ে থাকবে, বুঝছো? মানে সরি, এখানে যে কোণায় যেটা থাকবে সেটা হচ্ছে কি, এখানে অনেক ম্যাট্রিক্স থাকবে, বুঝছো? এখানে অনেক ম্যাট্রিক্স বা ধাতু থাকবে, ধাতু ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা ধাতু থাকবে, বুঝছো? তবে দেখো, তো এগুলোর নাম তো তোমরা জানলামই, যে এগুলো কি বলে, সিন্ড্রোমিক অপর নাম কি, প্রাথমিক কুঞ্চন। তারপরে এগুলো থাকবে যে ধাতু থাকবে, এর ভিতরে অনেকগুলো ইয়ে থাকবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে মেইনলি গঠন, তোমাদের চিত্র, বুঝছো? ক্রোমোজোমের চিত্র, ক্রোমোজোম এর গঠন। তাহলে এখানে তোমরা বর্ণনা লিখতে পারবা যে একটা ক্রোমোজোমের সেন্টারে কি থাকে, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের অপর নাম কি, প্রাথমিক কুঞ্চন। সেন্ট্রোজোম কি করে, কোষ বিভাজনের সময় বিভক্ত হয়ে যায়, তাই না? যখন আমরা যখন কোষ বিভাজন হতে তোমরা পড়ছো হয়তো, যে সেন্ট্রোজোম বিভক্ত হয়ে যায় এনাফেজ পর্যায়ে, তো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি করে, বিভক্ত হয়ে যায়। আর ক্রোমোজোমের উপরে থাকে যে একটা কুঞ্চন থাকে, সেটা হচ্ছে গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চনের কাজ আমি বললাম, সেটা হচ্ছে স্যাটেলাইটকে কি করে, ধারণ করে। আর দুটা বাহু থাকে, একটা হচ্ছে কি ছোট বাহু থাকবে, একটা লম্বা বাহু থাকবে, বুঝছো? এটা হচ্ছে মেইনলি ক্রোমোজোমের গঠন। ওকে। ওকে দেখো, তুমি কি বুঝছো ক্রোমোজোম কি গঠন, বুঝছো? স্বজন চক্রবর্তী কেমন আছেন স্যার? এই তো ভাই ভালো আছে, অনেক ভালো আছেন। রিয়াদ, ভালো করে বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে সিটি লাগো, বুঝতে সিটি লাগো, তুমি কি গঠন বুঝছো? বুঝতে সিটি লাগো, পরেরটা কিছু হতে পারো না, ডিএনএ এবং আরএনএ গুরুত্বপূর্ণ। সবাই একটু বেশি বেশি মেনশন করে দাও, হ্যাঁ বেশি বেশি মেনশন শেয়ার করে দাও। সবাই বুঝতে সিটি লেখো। ওকে, মিশে দিলাম, হ্যাঁ। এখন যেটা পড়া বলছে বংশগতির মেইন বস্তু, সেটা ডিএনএ এবং আরএনএ। মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এটা। ডিএনএ ও আরএনএ একসাথে পড়াবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল যেটা কাজ, তোমাদের ডিএনএ এবং আরএনএ অনুরূপ কি এটা জানতে হবে। তো ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, সরি, রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ভাইয়া এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, ডিএনএ বা আরএনএ দুটোর ক্ষেত্রে কি থাকে, রাইবো থাকে, তাই না? রাইবো মানে হচ্ছে একটা রাইবো সুগার, কারণ আমরা ডিএনএ বা আরএনএ যেটাই পড়ি সেখানে 5 কার্বন বিশিষ্ট রাইবো সুগার থাকে। এখন মেইন কাহিনী হচ্ছে ডিঅক্সি মানে কি, ডিঅক্সি মানে কি?
তোমার যেখানে ডি পাবা, বুঝছো, ডি, ডি মানে হচ্ছে উইদাউট, মানে ছাড়া, উইদাউট মানে কি ছাড়া, যেখানে ডি পাবা সেখানেই মানে কি উইদাউট, মানে থাকবে না। আর অক্সি মানে কি, অক্সি মানে হচ্ছে অক্সিজেন। তো তোমরা জানো যে ডিএনএ তে অক্সিজেন থাকবে না, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন ভাইয়া বুঝলাম, আমি রাইবো তো বুঝি না, তো রাইবো বোঝার আগে একটু তোমাদের স্ট্রাকচারটা সহজভাবে আঁকাই দিই, তোমরা একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, যদিও তোমাদের লাগবে না এটা, আর একটু বুঝো জিনিসটা আসলে কি। বুঝে দিলাম, হ্যাঁ। ওকে নিশা, নিশা একটা সিডি, ওকে। মানবিকের কোনো ক্লাস পাবো না, হ্যাঁ। সিনথিয়া, মানবিকের ক্লাস হবে, হ্যাঁ, আমাদের গ্রুপে দেখো বাংলা ক্লাস আছে, দুইটা রেকর্ডেড ক্লাস আছে, আমাদের ফেসবুক পেজের দল আছে, দেখো তুমি দেখে নিতে পারো, হ্যাঁ। তবে দেখো ডিএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোজ সুগারটা একটু বোঝাই দিই। দেখো প্রথমে 5টা কার্বন নিলাম, ঠিক আছে, 5টা কার্বন নিলাম, যেহেতু পেন্টোজ সুগার 5টা কার্বন নিলাম, দেখো সিম্পলি দেখো, তোমরা একটা নাম্বার করতে পারো 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে CH2OH, CH2OH, ডাবল বন্ড O, ডাবল বন্ড O, H, H। তো ভাই দেখো সবগুলোতে H দিয়ে দেবো, হ্যাঁ, সবগুলোতে H দিয়ে দেবো। তো দেখো রাইবোনিউক্লিক অ্যাসিড এখানে ডিঅক্সি মানেটা কি বোঝাচ্ছে, ডিঅক্সি মানে হচ্ছে যে 2 নাম্বার কার্বন যে আছে, 2 নাম্বার যে কার্বন আছে সেখানে হাইড্রোক্সি মানে অক্সিজেন থাকবে না, ডিঅক্সি মানে অক্সিজেন থাকবে না, তার মানে এখানে শুধু হাইড্রোজেন থাকবে, দেখো সবগুলোতে হাইড্রোজেন, হ্যাঁ, মানে এই এটা হচ্ছে কি ডি অক্সি রাইবোস সুগার, ডিঅক্সি রাইবোস সুগার, বুঝছো, মানে ডিঅক্সি রাইবোস সুগারের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে কখনোই অক্সিজেন থাকবে না, আর এটা হচ্ছে কি 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিজেন থাকবে, মানে একটা অক্সিজেন থাকবে। দেখো ডিঅক্সি রাইবোস সুগার যেটা আছে 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, যেহেতু ডিঅক্সি রাইবোস সুগার আমাদের ডিএনএ ব্যবহৃত হয়। আর রাইবোস সুগারের ক্ষেত্রে যেহেতু 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড, যেহেতু রাইবোস সুগার এটা হচ্ছে রাইবোস সুগার, রাইবোস, রাইবোস সুগার। তো রাইবোস সুগারটা আমাদের ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটা জাস্ট পার্থক্য বুঝে দিলাম যে 2 নাম্বার কার্বনে তোমার অক্সিজেন থাকবে না, এটা হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগার, বুঝছো। তো এটা তোমাদের অত লাগবে না, কারণ জাস্ট বোঝানোর জন্য তোমাকে বললাম, এটা কখনোই আসবে না, বুঝছো। তো দেখো এখন যেগুলো পড়াবো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, দেখো গঠন। আচ্ছা তার আগে বলে দিই ডিএনএ আবিষ্কারক কে, ডিএনএ আবিষ্কারক হচ্ছে, আবিষ্কারকটা জানতে হবে, হ্যাঁ, আবিষ্কারক হচ্ছে ওয়াটসন এন্ড ক্রিক, ওয়াটসন এন্ড ক্রিক। কত সালে আবিষ্কার করছে? 1953, ঠিক আছে, 1953, 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ আবিষ্কার করছে, এবং ডিএনএ এর একটা আকার আছে অবশ্যই, আকারটা দেখতে কিরকম, তোমরা সিম্পলি যদি ডিএনএ একটা আঁকাই, দেখো তো, দেখো ডিএনএ সিম্পলি একটা আঁকাই, ডিএনএ দেখতে কেমন লাগতেছে, একটা পেঁচানো সিঁড়ির মতো না, এটা দেখতে কিন্তু পেঁচানো সিঁড়ির মতো লাগতেছে, একটা এটা একটা সূত্রক, এটা একটা সূত্রক, এটা একটা সূত্রক, তাহলে কি দ্বিসূত্রক, দেখতে দ্বিসূত্রক আর পেঁচানো সিঁড়ির মতো, তাহলে দেখতে পারো এখানে দ্বিসূত্রক, দেখতে কি দ্বিসূত্রক, পেঁচানো সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ির মতো। এটার আরেকটা আকার দেওয়া যায়, দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে যে পেঁচানো সিঁড়ির মতো সর্পিল আকার গঠন, এখন এখানে সর্পিল আকার গঠন বলা আছে, সর্পিল আকার গঠন। তো ভাই দেখো সর্পিল আকার গঠন, আমি সর্পিল আকার গঠন মানে কি, সর্পিল আকার মানে কি, তোমরা কি সর্পিল আকার মানে জানো, সর্পিল আকার মানে কি, সর্পিল আকার মানে কি কমেন্টে জানো তো ভাই, এটা দ্বাদশ চ্যাপ্টার, দ্বাদশ 12তম চ্যাপ্টার, বুঝছো, বংশগতি ও বিবর্তন। আচ্ছা তো দেখো সর্পিল আকার মানে কি তোমরা জানো, সর্পিল আকার মানে কি, সর্পিল আকার মানে হচ্ছে কি জানো, সর্পিল আকার মানে হচ্ছে সাপ, সাপ, সাপের মতো, কারণ দেখো তোমার ডিএনএ, দেখো ডিএনএ কি একটা পেঁচানো না, ডিএনএ কি পেঁচানো না, সাপের মতো একটা, তাই এখানে বলা হয় কি এটা সর্পিল আকার, এটা হচ্ছে দেখতে কি রকম, সর্পিল আকার। তো দেখো আশা করি এগুলো বেসিক জিনিস তোমরা অবশ্যই জানো এগুলা। তো পরে ইয়েতে যাই, যেগুলো সিকুই আসবে তোমাদের, সিকুই যেগুলো সেগুলো পাই, হ্যাঁ, মিশাই দিলাম, হ্যাঁ। দেখো গঠন,
ডিএনএ গঠন। এখন ভাইয়া গঠন কিন্তু দুই রকম আছে অবশ্যই। ডিএনএ গঠন কয় রকম? দুই রকম। একটা হচ্ছে রাসায়নিক গঠন, একটা হচ্ছে কি ভৌত গঠন। তো রাসায়নিক গঠন আর একটা হচ্ছে কি ভৌত গঠন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাসায়নিক গঠনটা তোমাদের সিকিউ এর জন্য, কারণ দেখবা যে অনেকগুলো বোর্ডে তোমাদের রাসায়নিক গঠনটা চাইছে, ডিএনএ রাসায়নিক গঠন বর্ণনা করো, ঠিক আছে? তো দেখো দুইটা গঠনই পড়বো, কারণ দুইটা গঠন যখন চিত্র সহকারে পড়বা একদম ইজিয়েস্ট মনে হবে, বুঝছো? তো দেখো রাসায়নিক গঠনটা প্রথমে পড়াই, তারপর তোমাদের ভৌত গঠন দেখাবো। হ্যাঁ, দেখো রাসায়নিক গঠনের ক্ষেত্রে তোমাদের যেটা জানতে হবে ফার্স্ট, 5 কার্বন বিশিষ্ট কি 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার থাকবে, পেন্টোজ সুগার থাকবে। 2 নম্বরে কি নাইট্রোজেন বেস থাকবে। দেখো একটা ডিএনএ, ডিএনএ কিতে কি থাকে, এগুলোর ভিতরে এই সূত্রকের ভিতরে কি থাকে, নাইট্রোজেন বেস থাকে। আচ্ছা তুমি বোঝাচ্ছি নাইট্রোজেন বেসটা কি। দেখো নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। নাইট্রোজেন বেস হচ্ছে এটিজিসি, এটিজিসি অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। আর একটা আছে সেটা হচ্ছে কি ইউরাসিল। ইউরাসিল এটা আরএনএ ক্ষেত্রে পাওয়া যায়, আমরা জানো এটা আরএনএ পাওয়া যায়। নাইট্রোজেন বেস থাকবে। আরটা কি থাকবে? অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। কি থাকবে? অজৈব ফসফেট, অজৈব ফসফেট। ওকে, হ্যাঁ নাফিস আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, বুঝছো? তুমি কেমন আছো? তো দেখো তিনটা থাকবে, একটা রাসায়নিক গঠনের ক্ষেত্রে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে কি 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, আর হচ্ছে অজৈব ফসফেট থাকবে, ঠিক আছে? তো দেখো তোমাদের চিত্র একটু বোঝাই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তার আগে দেখো নাইট্রোজেন যে বেস আছে না, নাইট্রোজেন বেস, বেস মূলত দুই ধরনের। একটা হচ্ছে পিউরিন বেস, মানে কি ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক। তো বেস মূলত দুই ধরনের, বুঝছো? বেস মূলত কয় ধরনের? দুই ধরনের। এগুলো সবগুলো নোট করো, হ্যাঁ নোট করো, কারণ এগুলো কাজে দিবে পরে, বুঝছো? নাইট্রোজেন বেস কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে পিউরিন বেস, হ্যাঁ পিউরিন, পিউরিন বেস, পিউরিন বেস। আর একটা কি পাইরিমিডিন বেস, পাইরিমিডিন বেস। দেখো ভাই পিউরিন বেস কি আর পাইরিমিডিন বেস কি আমরা একটু আগে জেনেছি যে নাইট্রোজেন বেস থাকে এটিজিসি, অর্থাৎ অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল। তো পিউরিন বেসের কাছে, পিউরিন বেসের কাছে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন এটা হচ্ছে পিউরিন বেস, বুঝছো? আখ সংক্ষেপে মনে রাখতে পারো, আখ। তো পাইরিমিডিন বেস হচ্ছে বাকি তিনটা, সিটি ইউ, মানে তোমাকে সিটি দিচ্ছে, সিটি, বুঝছো? সিটি ইউ, আগ আর সিটি ইউ। অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, আর পাইরিমিডিন বেস হচ্ছে কি সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডেনিন, এই নাইট্রোজেন বেসগুলো, বুঝছো, সবসময় কি রকম থাকে, পিউরিন পাইরিমিডিনের সাথে যুক্ত থাকে, সবসময় যুক্ত থাকে। যেমন ধরো অ্যাডেনিন, অ্যাডেনিনের সাথে কি থাকবে, থায়ামিন থাকবে। এটা অলওয়েজ মনে রাখবা, অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হয় কত, দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। হ্যাঁ, দুইটা হাইড্রোজেন বন্ডের মধ্যে যুক্ত থাকে। এটা হচ্ছে পিউরিন পাইরিমিডিনের সাথে সবসময় যুক্ত থাকে। আর সাইটোসিন থাকে হচ্ছে কি গুয়ানিনের সাথে, তিনটে হাইড্রোজেন বন্ধ যুক্ত থাকে। কয়টা? তিনটা হাইড্রোজেন বন্ধ যুক্ত থাকে ওই মধ্যে। সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ডের মাঝে যুক্ত থাকে, বুঝছো? তো এটা হচ্ছে বেসিক জিনিস, এগুলো তোমরা জানো। তেমন চিত্রটা আমি বুঝাই দিই, হ্যাঁ তাহলে বুঝবা। তো দেখো এটা হচ্ছে তোমাদের রাসায়নিক গঠন একটা চিত্র, বুঝছো? রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন। তো ভাই দেখো আমার তোমাদের বইয়ে দেওয়া আছে যে প্রতি প্যাচে, তোমরা কি প্যাচ জিনিসটা বোঝো? প্যাচ জিনিসটা কি? জি দেখো এখানে ডাবল হেলিক্স, অবশ্যই ডাবল হেলিক্স, কারণ একটা হেলিক্স আছে, দুইটা হেলিক্স আছে, তার মানে কি দ্বি সূত্র, অবশ্যই ডাবল হেলিক্স হবে। আরটা হচ্ছে প্রতি হেলিক্সের উপরে, মানে এক সাইডে যদি 5 প্রাইম থাকে আর সাইডে কি হবে 3 প্রাইম, এক সাইডে যদি 3 প্রাইম থাকে অপর সাইডে কি হবে, অপর প্রান্তে কি হবে 3 প্রাইম, এটা তোমরা জানো। আর সূত্রকের ভিতরে সবসময় থাকবে কি নাইট্রোজেন বেস, সূত্রকের ভিতরে কি থাকবে নাইট্রোজেন বেস। আমরা একটু আগে বলছি অলওয়েজ অ্যাডেনিন থায়ামিনের সাথে কি থাকবে, দুইটা হাইড্রোজেন বন্ডের মধ্যে যুক্ত থাকবে। সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ডের মধ্যে যুক্ত থাকবে। এগুলোই মেনে থাকবে কি সূত্রকের ভিতরে, বুঝছো? এরকমই থাকবে, বুঝছো?
তো দেখো সূত্রটির ভিতরে এইভাবে নাইট্রোজেন বেসগুলো থাকবে। এখন তোমাদের যেগুলো বিষয় জানা লাগবে সেটা হচ্ছে একটা ডিএনএর ভিতরে কি কি থাকবে। দেখো প্যাচ বলতে বোঝায়, দেখো প্যাচ কি, এটা একটা কি অর্ধ প্যাচ, আর যখন আমরা এস লিখবো তখন এটা পূর্ণ প্যাচ হয়ে গেল। হ্যাঁ, সবকিছু তোমাদের পূর্ণ প্যাচে হিসাব করতে হবে, সবকিছু পূর্ণ প্যাচে হিসাব করতে হবে, পূর্ণ প্যাচে, বুঝছো? তো দেখো একটা ডিএনএ তে প্রতি পূর্ণ প্যাচে দৈর্ঘ্য কত? 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম হচ্ছে এখানে ডিএনএ পরিমাপের একক, বুঝছো? প্রতি পূর্ণ প্যাচে ডিএনএ ডাবল হেলিক্সের দৈর্ঘ্য হচ্ছে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। আর এগুলো যে প্রতি পূর্ণ প্যাচে যেগুলো ভিতরে নাইট্রোজেন বেসগুলো থাকে এগুলো কি বলা হয়? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, এই প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী একটা যৌগ থাকে। যেহেতু প্রতি প্যাচে দৈর্ঘ্য হচ্ছে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম, প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে কয়টা? 10টা। 10টা নিউক্লিওটাইড থাকে কয়টা? 10টা নিউক্লিওটাইড থাকে। প্রতি প্যাচে নিউক্লিওটাইড, প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে কয়টা? 10টা। তাহলে সিম্পলি একটা জিনিস কিন্তু চিন্তা করো যে প্রতি প্যাচে যদি 10টা নিউক্লিওটাইড থাকে, দৈর্ঘ্য যদি থাকে হচ্ছে 34 অ্যাংস্ট্রম, তাহলে প্রতিটা নিউক্লিওটাইডের দূরত্ব কত? অবশ্যই ভাগ করে দিলে হয়ে গেল 34/10 কত? 3.4। তাহলে প্রতিটা নিউক্লিওটাইডের দূরত্ব কত? প্রতিটা নিউক্লিওটাইডের দূরত্ব কত? 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম, বুঝছো? 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রতিটা হেলিক্সে একটা ব্যাস থাকে। প্রতিটা হেলিক্স, এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স, তাহলে প্রতিটা হেলিক্সে একটা ব্যাস থাকে, একটা ব্যাস থাকে। ব্যাস হচ্ছে কত? 20 ডিগ্রি অ্যাংস্ট্রম, 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। তো এগুলো সিম্পলি যদি আমরা এখানে লিখি একটু, দেখো প্রতিটি হেলিক্সের সবগুলো লেখা, বুঝছো? সবগুলো লেখা এগুলো 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। হেলিক্সের ব্যাস কত? 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম, বুঝছো? আরেকটা জিনিস হচ্ছে প্রতিটা নিউক্লিওটাইড, প্রতি প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা কয়টা? 10টা। প্রতি প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা 10টা, বুঝছো? 4 নম্বর হচ্ছে প্রতি প্যাচে ডাবল হেলিক্স, হেলিক্সের দৈর্ঘ্য কত? হেলিক্সের দৈর্ঘ্য 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। এই চারটা জিনিস একদম মুখস্থ রাখবে সবসময়, কারণ এটা তোমাদের এমসিকিউ থাকবে, তোমাদের ক্ষেত্রে জ্ঞানমূলক আসতে পারে। কারণ যেহেতু এটা এমসিকিউ তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর সিকিউ তো ভেরি ভেরি ইম্পর্টেন্টই। রাসায়নিক গঠন এবং চিত্র সহ একা দিতে হবে, বুঝছো? তো এটা হচ্ছে তোমাদের রাসায়নিক গঠন ডিএনএ। ডিএনএ থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আছে, বুঝছো? সেটা হচ্ছে যে বংশগতি কি বলা হয়? ডিএনএ কি বংশগতি কি বলা হয়? ডিএনএ কে কেন বংশগতির রাসায়নিক ভিত্তি বলে? সবসময় 2 নম্বর প্রশ্ন আসে, এটা 2 নম্বর কোনো ধরনের প্রশ্ন আসে, ডিএনএ কে কেন বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়? তো দেখো রাসায়নিক ভিত্তি মানে কি? এটা অবশ্যই একটা কেমিক্যাল হিসেবে থাকবে, প্লাস ভিত্তি মানে কি? যেহেতু আমাদের প্রতিটা ডিএনএ কি করে, আমাদের পিতামাতার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের সন্তান সন্ততি দিয়ে নিয়ে আসবে। আর যেহেতু ডিএনএ একটা কেমিক্যাল হিসেবে থাকবে, কারণ যেহেতু এখানে কি থাকবে? রাইবোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, অজৈব ফসফেট থাকবে, তাহলে সবগুলো একটা কি কেমিক্যাল হিসেবে থাকবে, রাসায়নিক ভিত্তি হিসেবে থাকবে। তাই ডিএনএ কে বলা হয় রাসায়নিক বংশগতির রাসায়নিক ভিত্তি, বুঝছো? এটা তোমরা অবশ্যই পড়বা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরেকটা জিনিস তোমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে নিউক্লিওসাইড কি নিউক্লিওটাইড কি?
নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। তো ভাই দেখো নিউক্লিওসাইড কে নিউক্লিওটাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে যেহেতু ডিএনএ 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার এবং পেন্টোজ সুগার, তোমরা জানো এটা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস মিলে কি গঠন হয়? নিউক্লিওসাইড গঠন করে, নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইড এবং অজৈব ফসফেট। এটা কি? নিউক্লিওসাইড প্লাস অজৈব ফসফেট, দেখো নিউক্লিওটাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস মিলে যা গঠন করে সেটা হচ্ছে নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইড এবং অজৈব ফসফেট। এগুলো আমরা রাসায়নিক উপাদান পড়ছিলাম। সো রাসায়নিক উপাদানগুলো হচ্ছে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। আশা করছি তোমরা এগুলো বুঝছো। হ্যাঁ, তোমরা জানো এগুলো কি বুঝছো? বুঝলে সিডি লেখো। তোমরা কি বুঝছো? বুঝলে সিডি লেখো কমেন্টে। আমরা পরবর্তী টপিকে যাবো। রাফিউজ্জামান, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফরিদ হোসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নিশা একটা 3.4 ডিগ্রি নষ্ট। হ্যাঁ, তো তোমরা এগুলো বুঝছো নাকি? বুঝলে কমেন্টে সিডি লেখো। তোমরা কি বুঝছো? বুঝলে কমেন্টে সিডি লেখো, সিডি লেখো। আচ্ছা, মিশে দিলাম। হ্যাঁ, পরবর্তী টপিকে গেলাম। রিয়াদ সিডি স্যার, নিশা আক্তার সিডি স্যার, আয়েশা সিডি স্যার। ওকে ওকে। দেখো তোমাদের ভৌত গঠন একটা পড়তে চাইছিলাম। ভৌত গঠন ডিএনএ এর ভৌত গঠন, এটাও অনেকটাই গুরুত্বপূর্ণ। জাস্ট চিত্র আঁকাই দেবো, তোমরা একটু জাস্ট বুঝে নিবা, শেষ। হ্যাঁ, দেখো একটু আমি যেরকম আঁকাবো সেরকম করে আঁকাবে। হ্যাঁ, দেখো এগুলো সবগুলো হচ্ছে রাইবোজ সুগার, 5 কার্বন হচ্ছে রাইবোজ সুগার। হ্যাঁ, দেখো তো রাইবোজ সুগারের সাথে অবশ্যই আমাদের নাইট্রোজেন বেসগুলো যুক্ত থাকবে। তো এই নাইট্রোজেন বেসগুলো যুক্ত করে দিলাম। হ্যাঁ, অ্যাডেনিন, থায়ামিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন। তো দেখো রাইবোজ সুগার, নাইট্রোজেন বেসগুলো যুক্ত থাকবে। আর বাইরে যেগুলো থাকবে, এগুলো বাইরে যেগুলো থাকবে সেগুলো যুক্ত হবে কি? অজৈব ফসফেট দ্বারা। এগুলো হচ্ছে অজৈব ফসফেট। এটা হচ্ছে কি? ভৌত গঠন ডিএনএ। তো দেখো ডিএনএ ভৌত গঠন দেখো, জাস্ট এখান থেকে দেখলেই বুঝে যাবে। হ্যাঁ, দেখো বাইরের দিকে কি থাকে? বাইরের দিকে থাকে হচ্ছে কি? শর্করা, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা থাকে। হ্যাঁ, আর ভিতরের দিকে থাকে হচ্ছে কি? ভিতর দিকে থাকে হচ্ছে কি? নাইট্রোজেন বেস। হ্যাঁ, বাইরে দিকে থাকে হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড, রাইবোজ শর্করা এবং ফসফেটগুলো থাকে হচ্ছে বাইরে। আর ভিতরে থাকে হচ্ছে নাইট্রোজেনাস বেসগুলো। বুঝছো? তাহলে এগুলো সবগুলো হচ্ছে পয়েন্ট, এগুলো সবগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য। বাইরে দিকে থাকবে হচ্ছে কি? লিখে নেন। হ্যাঁ, বাইরে দিকে থাকবে হচ্ছে রাইবোজ শর্করা এবং থাকবে ফসফেট গ্রুপ। হ্যাঁ, আর ভিতর দিকে থাকবে হচ্ছে কি? নাইট্রোজেন বেস। আরেকটা জিনিস হচ্ছে যদি এক প্রান্ত 5 থাকে আর প্রান্ত 3 প্রান্ত থাকবে, কেমনে হলো ভাইয়া? 5 প্রাইম আর 3 প্রাইম কেমনে হলো?
তো দেখো তোমরা যদি এখানে কার্বন হিসাব করো, এটা যদি 1 নম্বর কার্বন হয়, এটা 2 নম্বর কার্বন হয়, এটা 3 নম্বর কার্বন হয়, এটা 4 নম্বর কার্বন হয়, এটা কি 5 নম্বর কার্বন। তো 5 নম্বর কার্বন অনুযায়ী এটা কি 5 প্রাইম হবে। তো এখানে তোমরা দেখো সেম হিসেবে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 1 2 3 3 নম্বর কার্বন হিসেবে এখানে কি 3 প্রাইম হলো, বুঝছো। ওই জন্য এক প্রান্ত যদি 5 প্রাইম হয় আর প্রান্ত হবে 3 প্রাইম। এরকম সেম এখানেও, এখানে যদি 3 প্রাইম হয় এখানে কি হবে 5 প্রাইম। এবং সবগুলোই বৈশিষ্ট্য, যদি এক প্রান্ত কি হয় 3 প্রাইম থেকে 5 প্রাইম, অপর প্রান্ত হবে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম। তারপরে দেখো অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয়, থাইমিন অ্যাডেনিনের সঙ্গে যুক্ত হয়। তার মানে কি আমরা একটা কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে সবসময় পিউরিন পাইরিমিডিনের সাথে যুক্ত হয়। অ্যাডেনিন পিউরিনের মধ্যে পড়ে, থাইমিন পাইরিমিডিনের মধ্যে পড়ে। তার মানে কি একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথে যুক্ত থাকে, এটা একটা পয়েন্ট। হ্যাঁ, পিউরিন সবসময় পাইরিমিডিনের সাথে যুক্ত থাকে, পাইরিমিডিনের সাথে যুক্ত থাকে। দেখো এগুলো হচ্ছে ডিএনএর ভৌত গঠন, বুঝছো। জাস্ট পয়েন্টগুলো এগুলো দেখবে, এখানে চিত্র থেকে সবগুলো লিখতে পারবা। যে এক প্রান্ত 3 হলে আর প্রান্ত কি হবে 5 হবে, লিখলাম। সেম অপর প্রান্ত ওরকম লিখলাম। বাইরে দিকে কি থাকবে, বাইরে দিকে থাকবে রাইবোজ শর্করা ফসফেট গ্রুপ, ভিতর দিকে থাকবে নাইট্রোজেন বেস। সবগুলো পয়েন্ট আকারে লিখবে, সেটা তোমার ভৌত গঠনের বৈশিষ্ট্য, বুঝছো। একদম ইজি, একদম ইজি। এটা তুলে নাও আর বুঝলে সিটি লাগো, সিটি লাগো। আমরা পরবর্তী টপিকে যাবো, রেপ্লিকেশন। আইনে পড়াবো, একটু আইনে পড়া রেপ্লিকেশন যাবো। সবাই বুঝলে সিটি লেখো। একদম ইজি, এই চিত্রটা একদম ইজি, বুঝছো, অতটা কঠিন না। হ্যাঁ, সবাই বুঝলে সিটি লেখো, পরবর্তী টপিকে যাবো। সিডি ওকে, মিশাই দিলাম। হ্যাঁ, তো ভাই দেখো ডিএনএ রেপ্লিকেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ, আচ্ছা আরএনএ একটু বলে দিই। হ্যাঁ, আরএনএ একটু বলে দিই। আয়নে কিন্তু সিম্পল ভাবে বলতে গেলে দেখো, আয়ন হচ্ছে এক সূত্রক বিশিষ্ট একটা, এক সূত্রক, মানে এটা কি এক সূত্রক বিশিষ্ট, এক সূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সূত্রের গঠন। হ্যাঁ, এক সূত্রক বিশিষ্ট। 2 নাম্বার, আয়নে কি থাকে রাইবোজ শর্করা থাকে, যে থাকে রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা। এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট, তোমরা সবাই জানো এটা 5 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, আর একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে কি ইউরাসিল থাকে। অ্যাডেনিনের থাইমিনের পরিবর্তে কি থাকে, থাইমিনের পরিবর্তে নাইট্রোজেনের বেশি কি থাকে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ইউরাসিল থাকে। বাদ বাকি যতগুলো তো নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, আর থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, বুঝছো। আর এটা একটা গঠন আছে, আকার আছে, আকার তোমরা হয়তো জানো না, বইয়ে দেওয়া নাই, বাট এটা জানা রাখা ভালো। দেখো ক্লোভার ঘাসের মতো। হ্যাঁ, ক্লোভার লিফ, এটা দেখতে হচ্ছে ক্লোভার লিফের মতো। হ্যাঁ, ক্লোভার ঘাস, ক্লোভার ঘাসের মতো, বুঝছো। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের ডিএনএ এবং আয়নের পার্থক্য। তো ডিএনএ তোমার আয়ন সবাই জানো যে এক সূত্রক বিশিষ্ট, এরকম এরকম নিয়ে থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, বুঝছো। আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, সেটা হচ্ছে ডিএনএ আয়নের পার্থক্য। ডিএনএ আয়নের পার্থক্য, তো তোমার সিম্পলি যে বিষয়গুলো এখানে দেখবা সেটা হচ্ছে যে আকার, আকার তোমার জানো ডিএনএ আকার হচ্ছে সবিল আকার, এর আকার হচ্ছে ক্লোভার ঘাসের নেই। তারপর হচ্ছে এটা দেখবা যে সূত্র, বন্ড, বন্ড লিখবা, কারণ ডিএনএ ক্ষেত্রে কি ডাবল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে, বাট আয়নের ক্ষেত্রে সবসময় কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। তারপর হচ্ছে কি দেখবা, চিত্র দিতে পারো। 4 নম্বর দেখবা যেটা, যে হচ্ছে যে রাইবোজ সুগার, এখানে কি ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, মানে সুগার দিতে পারো, সুগার দেবা, এখানে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, আয়নের ক্ষেত্রে কি থাকে রাইবোজ সুগার থাকে। তো এইভাবে 3-4টা পয়েন্ট যদি তোমাদের পার্থক্য হয়ে যাবে, বুঝছো। তো পরবর্তী টপিকে যাবো আমরা, ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন। তুমি কি বুঝছো? আচ্ছা, ওয়াসিম আক্তার, সিডি স্যার,
স্যার এটা অ্যাড্রি ফর্ম। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী গেলাম। হ্যাঁ, ডিএনএ প্রতিলিপন, ওটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ডিএনএ প্রতিলিপন। ভাই দেখো, ডিএনএ প্রতিলিপন বলতে কি বুঝো? প্রতিলিপন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে আটটা দিন নতুন ডিএনএ তৈরি হবে তাকে বলা হচ্ছে ডিএনএ প্রতিলিপন। একটা ডিএনএ থেকে আটটা নতুন ডিএনএ তৈরি হবে, সেটা হতে পারে মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ, বুঝছো? যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে অপর একটা নতুন ডিএনএ তৈরি হবে সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন। একে কি বলা হয়? একে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্ধ সংরক্ষণশীল সংরক্ষণশীল পদ্ধতি। ইংরেজিতে কি বলে ভাইয়া? সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ মেথড বলে, সেমি কনজারভেটিভ পদ্ধতি। হ্যাঁ, তো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির মানেটা কি? অর্ধ রক্ষণশীল পদ্ধতি হচ্ছে, দেখো একটা চিত্র আগে দেখো। তো ভাই দেখো, এটা একটা ডিএনএ। ডিএনএ ডাবল হেলিক্সটা ভেঙে গেছে, মানে রেসিশন এনজাইমের মাধ্যমে ডাবল হেলিক্সটা ভেঙে গেছে, মানে হাইড্রোজেন বন্ধনগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে, ফার্স্ট হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়, হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়। দ্বিতীয়ত দেখো, এগুলোর ভিতরে তোমার নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, অ্যাডিনিন, থায়ামিন, অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন। তো এগুলো নাইট্রোজেন বেস থাকবে। এখানেও তো নাইট্রোজেন বেস ছিল, এখানে তো নাইট্রোজেন বেস ছিল, ভেঙে গেছে। তো দেখো, এখানে একটা নতুন কমপ্লিমেন্টারি সূত্র তৈরি হবে, এখানে একটা নতুন কমপ্লিমেন্টারি সূত্র তৈরি হবে, বুঝছো? নতুন কমপ্লিমেন্টারি সূত্র তৈরি হবে এবং কমপ্লিমেন্টারি কি হবে? নাইট্রোজেন বেসগুলো তৈরি হবে, নাইট্রোজেন বেসগুলো তৈরি হবে। তা দেখো, এটা যদি ধরি আমরা মাতৃ ডিএনএ, মাতৃসূত্র ডিএনএ, মাতৃ ডিএনএ, এটাকে যদি ধরি আমরা হচ্ছে অপত্য ডিএনএ, অপত্য ডিএনএ, অপত্য ডিএনএ। তাহলে দেখো, প্রথমে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে। দ্বিতীয়ত একটা কমপ্লিমেন্টারি সূত্র তৈরি হবে, কমপ্লিমেন্টারি সূত্র তৈরি হবে, মানে পরিপূরক পরিপূরক সূত্র তৈরি হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে পরিপূরক পরিপূরক নাইট্রোজেন বেস তৈরি হবে, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস তৈরি হবে, পরিপূরক নাইট্রোজেন বেস তৈরি হবে। 3 নম্বর হচ্ছে নতুন সূত্র তৈরি হবে, নতুন সূত্র তৈরি হবে। তো দেখো, যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে একটি কমপ্লিমেন্টারি সূত্র নাইট্রোজেন বেস তৈরি করে এবং নতুন একটা সূত্র তৈরি হয়, যে প্রক্রিয়ায় একটা নতুন ডিএনএ তৈরি হবে। দেখো, অর্থাৎ প্রতিলিপন মানেটা হচ্ছে যে একটা ডিএনএ থেকে নতুন আরেকটা ডিএনএ তৈরি হবে, যেখানে একটা মাতৃ ডিএনএ থাকবে, একটা অপত্য ডিএনএ থাকবে, একটা পুরাতন সূত্র থাকবে, একটা নতুন সূত্র থাকবে, বুঝছো? অর্থাৎ যে পদ্ধতিতে একটা পুরাতন সূত্র এবং নতুন সূত্র সহ একটা পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে তাকে বলা হচ্ছে ডিএনএ প্রতিলিপন, বুঝছো? আর যেহেতু নতুন সূত্র এবং পুরাতন সূত্র দুটোই থাকে, তাই একে বলা হয় হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ রক্ষণশীল পদ্ধতি। তোমরা কি বুঝছো? বুঝলে সিডি লেখো। নিশা একটা সিডি। আলহামদুলিল্লাহ ভাই, এগুলো অনেক কয়েকবার করেছি, প্রাইভেটে পড়বো, যেগুলো করাচ্ছেন আপনি যেগুলো করছেন সব পড়ো। হ্যাঁ, বেশি বেশি নোট করো, কারণ নোটগুলো করলে তোমরা পরবর্তীতে আর এগুলো করতে হবে না। হ্যাঁ, একবার করে দেখলেই হয়ে যাবে। তো দেখো, এগুলো মনে হচ্ছে তোমরা বুঝছো, সিডি লেখছো, সবাই বুঝে সিডি লেখো। আচ্ছা, আয়শা থ্রি। হ্যাঁ, তুমি কথাগুলো বলতে পারো, আমাদের ভাইরা আছে দেখবে। হ্যাঁ, তো দেখো পরবর্তী টপিকে গেলাম। হ্যাঁ, পরবর্তী টপিকটা বলছে জিন। জিন, এই জিন ভাইয়া সেই জিন না যেটা আলাদিনের প্রদীপের বা পাশের বাগানের উপরে আগুন জ্বালানো জিন না, এটা হচ্ছে তোমার দেহের ভিতরে থাকে, বুঝছো? তো জিন কি আসলে? জিন জিনিসটা কি? জিন জিনিসটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু একটা একক নিয়ন্ত্রণ করে, তাই না? তো জীব দেহের সকল দৃশ্যমান, সেটা হতে পারে দৃশ্যমান, সেটা হতে পারে অদৃশ্যমান, অর্থাৎ জীব দেহের সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কি একক? দৃশ্যমান ও অদৃশ্যমান সকল
বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক জীবদেহের সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককে কি বলা হয়? জিন। দুটো সংখ্যা এখানে আছে, বুঝছো? লোকাস এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট সংখ্যা, জিনের ভিতর থেকে আসে। লোকাস কি? ক্রোমোজোমের ভিতরে যে স্থানে জিনটা অবস্থান করে, বুঝছো? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হচ্ছে লোকাস, অর্থাৎ স্থান। ক্রোমোজোমের স্থান, যে স্থানে জিনের অবস্থান, জিনের ক্রোমোজোমের জিনের অবস্থানকে বলা হয় লোকাস, অর্থাৎ ক্রোমোজোমের যে স্থানে জিনটা অবস্থান করবে তাকে বলা হচ্ছে লোকাস। এই দুটো জিনিস এখান থেকে জিন থেকে আসবে, একটা জিন কাকে বলে, একটা লোকাস কাকে বলে। তো দুটো সিম্পল একটা সংখ্যা। জিন হচ্ছে আমাদের জীবদেহের সকল দৃশ্যমান অদৃশ্যমান সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, তাকে বলা হয় জিন। আর ক্রোমোজোমের যে স্থানে জিনটা অবস্থান করবে, ক্রোমোজোমের যে স্থানে জিনটা অবস্থান করবে তাকে বলা হচ্ছে লোকাস। এই দুটো জিনিস এখান থেকে আসবে, আর এখানে আর কিছু আসে না। এখন তোমার যা মেইন যে টপিক সেটা হচ্ছে মটরশুঁটি। এখান থেকে সিকিউ আসে, সিকিউ ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এটা বলবো। তোমরা কি বুঝছো? বুঝলে সিটি লেখো, সবাই কমেন্টে সিটি লেখো, আর বেশি বেশি শেয়ার করে দাও, বুঝছো? কারণ এগুলো পরবর্তীতে ফ্রিতে আমরা করাচ্ছি, অনেক কষ্ট করে, তোমরা কেন করে শেয়ার করবে না? বেশি বেশি শেয়ার করে দাও। দেখো, মেন্ডেলের পরীক্ষা, মেন্ডেল মেইনলি কি করছে? আমাদের মটরশুঁটি নিয়ে পরীক্ষা করছে। হ্যাঁ, পরীক্ষা করে যে বংশগতির দুটো সূত্র ব্যবহার করছে, একটা প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। তো মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে তোমাদের এই মাধ্যমিক বইয়ে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে কি করছে? মেন্ডেল মটরশুঁটি গাছ নিচ্ছে, একটা হচ্ছে লম্বা গাছ, বোঝাই দিচ্ছি এটা। হ্যাঁ, আমি দেখি একটু। দেখো, এখানে দুইটা জিন নেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রকট জিন, একটা প্রচ্ছন্ন জিন। টি হচ্ছে কি? প্রকট জিন, প্রকট জিন। আর স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন জিন। দেখো, দুইটা জিন নেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রকট জিন, একটা প্রচ্ছন্ন জিন। এটা যদি বাবা হয়, মানে পুরুষ হয়, আর এটা কি হবে? মহিলা। হ্যাঁ, তো দেখো, একটা প্রকট জিন সম্পন্ন একটা উদ্ভিদ নিয়েছে, একটা প্রচ্ছন্ন জিন সম্পন্ন উদ্ভিদ নিয়েছে, মানে একটা বিশুদ্ধ দুটাই। যখন এরা জন্মে যাবে তখন কি হবে? মিওসিস হবে। মিওসিস হলে কি হবে? একটা কোষ থেকে চারটা কোষ হবে, মানে ভেঙে যাবে, এগুলো অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর যখন এদের সংকরণ হবে তখন প্রথম যৌন উৎপন্ন হবে। দেখো সংকরণটা কিভাবে গতি, দেখো এর সাথে এটা, এর সাথে এটা, ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, ক্যাপিটাল টি এর সাথে স্মল টি হলো, জাস্ট দুটো টান দিলাম, দিয়ে জাস্ট যুক্ত হয়ে যাবে এগুলো, বুঝছো? তো দেখো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। দেখো, প্রথম যৌন ক্ষেত্রে এটা হচ্ছে F1 যৌন, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখান থেকে সিকিউ আসবে। F1 যৌন, দেখো একটা ক্যাপিটাল টি একটা স্মল টির সাথে যুক্ত হয়েছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টির সাথে যুক্ত হয়েছে, মানে চারটাই কিন্তু কি হচ্ছে? সংকর জাত, মানে দুটোই, একটা ক্যাপিটাল আছে একটা স্মল আছে, মানে সংকর জাত। যার ফলে এখানে দেখা যাচ্ছে, মানে মেন্ডেল একটা কথা বলছে, যেখানে প্রকট জিন থাকবে সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। যেহেতু এটা লম্বার জন্য দায়ী, লম্বার জন্য দায়ী, সবগুলোই কিন্তু তাহলে কি হবে? লম্বা হবে। সবগুলো মটরশুঁটি কি হবে? লম্বা হবে। অর্থাৎ F1 জনের ক্ষেত্রে চারটা জাতি হবে লম্বা। তবে মেন্ডেল সেকেন্ড পরীক্ষা করছে হচ্ছে F2 জন। এই F2 জন জন্য আমরা বক্স আকারে করতে পারি। একটা পুরুষ, একটা মহিলা। তো F2 জন্য কি করছে মেন্ডেল? এখান থেকে এই জাতগুলো আবার নিছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তো যখন এগুলো সংকরণে যাবে তখন এগুলো কিন্তু ভেঙে যাবে, মানে মিউসিস হওয়ার মাধ্যমে অর্ধেক হয়ে যায়। তো একটা লিখলাম ক্যাপিটাল টি, একটা লিখলাম স্মল টি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো যখন দেখো এখন বক্সে কি হবে? এটা যুক্ত করে দাও, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, সরি
স্মল টি স্মল টি। তো দেখো এটা হচ্ছে F2 জন্য। হ্যাঁ হ্যাঁ নিশা লম্বা হবে, কারণ ওখানে তো সবগুলো প্রকট আছে, লম্বা হবে অবশ্যই। তো দেখো ধন্যবাদ। দেখো সেকেন্ড F2 জনের ক্ষেত্রে অনুপাতটা আসতে হচ্ছে 3:1। 3:1 কেন হলো ভাইয়া? দেখো মেন্ডেল একটা কথা বলছে, যেখানে ক্যাপিটাল টি থাকবে অর্থাৎ প্রকট জিন থাকবে সবগুলো জাতি কি লম্বা হবে। দেখো এটাও কিন্তু ক্যাপিটাল টি আছে, এখানেও ক্যাপিটাল টি আছে, এখানে ক্যাপিটাল টি আছে, তার মানে এই তিনটা জাতি কি হবে? লম্বা হবে। আর একটা আছে কি শুধু স্মল না, শুধু স্মল টি, তার মানে কি এটা সম্পূর্ণ মাতৃ অনুরূপ না। তো দেখো একটা বংশ পর পর, একটা বংশ পর পর আবার ওটাই ফিরে আসতেছে, তার মানে এটা কি হবে? খাটো। খাটো। তিনটা হবে লম্বা, একটা হবে খাটো, ওই জন্য অনুপাত হচ্ছে কি 3:1। এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, মানে বাহ্যিক দেখেও তুমি বুঝতে পারতেছো একটা তিনটা লম্বা গাছ একটা খাটো গাছ, ওই জন্য এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। তো মেন্ডেল এই পরীক্ষাটাই করছে যে দুইটা মটরশুঁটি নিয়েছে, প্রথমে মটরশুঁটি নিয়ে কি করছে? সংকরণ করছে। সংকরণ করার ক্ষেত্রে প্রথম যে যৌন উৎপন্ন হয়েছে সেখানে দেখা গেছে যে প্রকট জিনের কারণে চারটা জাত উৎপন্ন হয়েছে, চারটা জাতি সংকর, চারটা সংকর জাতি প্রকট জিনের কারণে লম্বা হয়েছে, মানে এখানে কোনো খাটো বৈশিষ্ট্যের যে মানে উদ্ভিদ পাওয়া যায়নি। তারপর আবার নতুন করে ক্রসিং করছে এই সংকর জাতের ভিতর, তখন দেখা গেছে যে তিনটা উদ্ভিদ প্রকটনের কারণে লম্বা, আর একটা উদ্ভিদ হচ্ছে প্রচ্ছন্ন, বিশুদ্ধ প্রচ্ছন্ন, যার কারণে এটা খাটো। তো এটা হচ্ছে মেন্ডেলের পরীক্ষা, মটরশুঁটি পরীক্ষা। তোমরা কি বুঝছো? বুঝতেছি লেখো। কোশ্চেন করবে আচ্ছা চার চ্যাপ্টার থেকে কোশ্চেন করবে পিটিএস। আচ্ছা ঠিক আছে, আমাদের চার চ্যাপ্টারের ক্লাস নিবে, আমাদের রবীন্দ্র ভাই ক্লাস নেবে সামনে, কবে কাল থেকে রবীন্দ্র ভাই ক্লাস নেবে আমাদের চার চ্যাপ্টার থেকে। তোমরা বুঝতে সিডি লেখো, মেন্ডেলের পরীক্ষা বুঝতে সিডি লেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট সিকিউ। নিচে একটা সিডি, ধন্যবাদ। বুঝতে সিডি লেখো, বুঝতে সিডি লেখো। রিয়াদ সিডি, চামজিনা একটা সিডি, রিয়াদ। আচ্ছা আচ্ছা আমি মিশে দিলাম, হ্যাঁ এটা ইজি, বাট একটু দেখবা নোট করিও, হ্যাঁ নোট করলে কিন্তু একবার দেখলেই হয়ে যাবে, একদম ইজি। আর এটা তোমাদের সিকিউ আসবেই, সিকিউ আসবেই। তারপর দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকেও সিকিউ আসে, হ্যাঁ মানুষের লিঙ্গ নির্ধারণ। তো দেখো মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে তার আগে মানে যে বিষয়টা জানতে হবে, মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কত তোমরা জানো তো? মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কত? কমেন্ট করো। মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কত? তোমরা কমেন্টে জানাও মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? আয়েশা সিডি, আব্দুল করিম সিডি, আচ্ছা নাসরিন আক্তার কেয়া। আচ্ছা আজকে আমি নিউ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি নিউ, সমস্যা নেই, তুমি ক্লাসগুলো করো, আমাদের সাথে থাকো, দেখো আজকে কি লেখা যাবে ইনশাআল্লাহ। এটা কোন ক্লাসে? এটা হচ্ছে বায়োলজি দ্বাদশ অধ্যায় ক্লাস হচ্ছে, হ্যাঁ বংশগতির বিবর্তন। আচ্ছা তোমরা কমেন্টে জানাও মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি? কমেন্টে জানাও। কমেন্টে জানাও মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি? মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি? নট জোড়া, কতটি? জোড়া এটা তো ভুল করো তোমরা, টি টি কতটি, কতটি নট জোড়া। আচ্ছা আসলাম ভাই 9 10। আচ্ছা তানজিনা আক্তার 23টি হবে না, কতটি ক্রোমোজোমের সংখ্যা কতটি? ভাইয়া ওটা তো পেয়ার আকার হয়ে গেল, পেয়ার আকার তো আমি চাইনি, আমি চাইছি কতটি।
আসলাম হোসেন ভাই 46টি, আয়েশা 46টি, নিশা 46টি। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝছো। দেখো মানদের ক্রোমোজোম সংখ্যা কতটি? 46টি, ঠিক আছে ভাই। বা 23 জোড়া, বা 23 জোড়া। এগুলো একটু দেখে রাখো, হ্যাঁ, কারণ এমসিকিউ তোমাদের এগুলো কনফিউশন হয়ে যাবে। জোড়া লেখা থাকবে বা টি লেখা থাকবে, দেখে অ্যান্সার করতে হবে, হ্যাঁ। তো দেখো 46 জোড়া ক্রোমোজোমের মধ্যে তোমাদের অটোজোম থাকে, অটোজোম, অটোজোম থাকে, আর কি থাকে? সেক্স ক্রোমোজোম থাকে। সেক্স ক্রোমোজোম থাকে। তো ভাই দেখো, অটোজোম আর সেক্স ক্রোমোজোম, এখানে যেহেতু তোমাদের লিঙ্গ নির্ধারণ করবে, লিঙ্গ নির্ধারণ অবশ্যই অটোজোম করবে না। অটোজোম থাকবে কয়টি? 44টি, বা 22 জোড়া, 44টি বা 22 জোড়া। সেক্স ক্রোমোজোম কয়টি থাকবে? 2টি, 2টি বা 1 জোড়া, 2টি বা 1 জোড়া। দেখো লিঙ্গ নির্ধারণের প্রধান ভূমিকা পালন করে হচ্ছে তোমাদের সেক্স ক্রোমোজোম, মানে এই 1 জোড়া ক্রোমোজোম তোমাদের লিঙ্গ নির্ধারণের ভূমিকা পালন করে। আর অটোজোম যে আছে 44টি বা 22 জোড়া, এটা হচ্ছে মেইনলি আমাদের বডি বিল্ডিং এর কাজ করে, মানে আমাদের বডি যে গঠন, গঠনের কাজ করবে হচ্ছে অটোজোম। আর আমাদের যত বংশগতির ক্ষেত্রে কাজ করবে হচ্ছে কি, লিঙ্গ নির্ধারণের কাজ করবে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। বুঝছো? হ্যাঁ, নিশা আক্তার 1টি, তানজিনা আক্তার 46টি। হ্যাঁ ঠিক আছে। তো দেখো সেক্স ক্রোমোজোম ক্ষেত্রে মেইনলি যেহেতু লিঙ্গ নির্ধারণ করবে, তাহলে অবশ্যই সেক্স ক্রোমোজোম আমাদের জানতে হবে। সেক্স ক্রোমোজোম কোনটা কোনটা? সেক্স ক্রোমোজোম হয় এক্স হবে, না হলে হয় ওয়াই হবে। এই দুটো হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। তো ভাইয়া এক্স ক্রোমোজোম থাকবে, নাহলে ওয়াই ক্রোমোজোম থাকবে। তো অবশ্যই এটা পুরুষের ক্ষেত্রে একরকম হবে, আর নারীদের ক্ষেত্রে একরকম হবে। পুরুষ, নারী। তো দেখো পুরুষের ক্ষেত্রে যে ক্রোমোজোম থাকবে সেটা হচ্ছে এক্স ওয়াই দুটাই থাকবে, আর নারীদের ক্ষেত্রে কি থাকবে? শুধু এক্স এক্স থাকবে, শুধু এক্স এক্স থাকবে। প্রত্যেক পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই দুইটাই থাকবে। তো দেখো প্লাস অটোজোম, অটোজোম তো থাকবেই, অটোজোম তো থাকবেই, কারণ অটোজোম কোষ, টোটাল কোষ। পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, আর নারীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি এক্স এক্স। বুঝছো? তো দেখো তোমাদের একটা ডায়াগ্রামে বোঝা দিই, হ্যাঁ। তাহলে এখানে একটা পুরুষ নিলাম, একটা পুরুষ, একটা মহিলা, হুম, একটা পুরুষ একটা মহিলা। তো পুরুষের সেক্স ক্রোমোজোম কি হবে? এক্স ওয়াই। পুরুষের সেক্স ক্রোমোজোম কি হবে? এক্স ওয়াই। আর নারীদের সেক্স ক্রোমোজোম কি হবে? এক্স এক্স। তো যখন এটা জননে যাবে তখন এটা কিন্তু অবভিয়াসলি ওই মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায়, মানে অর্ধেক হয়ে যায়। মানে এখানে এক্স থাকবে, ওয়াই থাকবে, ভেঙে যাবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, সরি এক্স থাকবে, এক্স থাকবে, এক্স থাকবে। তো দেখো পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমটা যখন জন্মে যাবে তখন কিন্তু ভেঙে অর্ধেক হয়ে যাবে, মানে এক্স থাকবে, ওয়াই থাকবে। মহিলার ক্ষেত্রে এই যেহেতু ওরা এক্স এক্সই, তো যখন জন্মে যাবে তখন ওটা ভেঙে কি হবে? মিয়োসিসকে ভেঙে অর্ধেক হয়ে এক্স এক্স থাকবে। দেখো এখন এর যদি আমরা কি করি, জনন করি, মানে সংকলন করি, এরকম করলাম, এখানে এক্সট্রা যুক্ত করে দিলাম, এটা টান নিলাম, এক্সট্রা যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দুটো টান দিবা, এগুলোর সাথে যুক্ত করে দিবা, সিম্পলি। বুঝছো? তো দেখো এক্স আর এক্স কি হলো? এক্স এক্স আর হচ্ছে কি এক্স, তাহলে এটাও কি এক্স, এক্স এক্স আর এক্স মানে কি, এটা কি এক্স এক্স, সরি এক্স এক্স এক্স, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে ই এক্স ওয়াই। তো ভাই দেখো যখন একটা পুরুষ একটা নারী যখন জননে গেছে তখন দেখো দুইটা কি হবে? দুইটা মেয়ে হবে, মেয়ে, ভাই একটু ভাই, মেয়ে, ছেলে। তো দেখো এখানে একটা জিনিস বোঝার আছে। দেখো মেয়েদের ক্ষেত্রে দুটা কিন্তু সেক্স ক্রোমোজোম কিন্তু সেম, আর ছেলেদের ক্ষেত্রে কি হবে? একটা এক্স হবে, একটা ওয়াই থাকবে। এখন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই ওয়াই ক্রোমোজোমটা, এই ওয়াই ক্রোমোজোমটা আমরা কই থেকে পাচ্ছি? এই ওয়াই ক্রোমোজোমটা কই থেকে পাচ্ছি? পিতার থেকে। আর একটা ওয়াই ক্রোমোজোম কই থেকে পাচ্ছি? তো দেখো দুটা ওয়াই ক্রোমোজোম আমরা পাচ্ছি কিন্তু বাবার কাছ থেকে, দুটো ওয়াই ক্রোমোজোম পাচ্ছি কার থেকে? বাবার কাছ থেকে। তো একটা জিনিস দেখো সন্তান ছেলে হবে না মেয়ে হবে?
সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে কার উপর? বাবার উপর। কারণ যেহেতু বাবার উপর কি আছে, একটা এক্স থাকবে একটা ওয়াই থাকবে, মানে দুটা ক্রোমোজোম কিন্তু আলাদা আলাদা। আর মায়ের ক্ষেত্রে দেখো দুটা ক্রোমোজোম কিন্তু সেম, দুটাই এক্স এক্স, আর বাবার ক্ষেত্রে কি একটা এক্স একটা ওয়াই। তাই সন্তানের লিঙ্গ মানে সন্তানের লিঙ্গ সে মেয়ে হবে না ছেলে হবে, সে মেয়ে হবে না ছেলে হবে তা নির্ভর হবে হচ্ছে বাবার উপর, বুঝছো? ওই জন্য আর কি মানে এখন অনেক গ্রামে যে ব্লেম দেয় মানে মহিলাদের উপর কন্যা সন্তান হলে, যে বারবার কন্যা সন্তান কেন হচ্ছে, এই জন্য আসলে সম্পূর্ণ দায়ী আছে তার ছেলে মানে বাবা, বুঝছো? কারণ দেখা যাচ্ছে যে সবগুলো ওয়াই ক্রোমোজোম কার থাকে? বাবার থাকে। তো আসলে সন্তানের লিঙ্গ অর্থাৎ সে ছেলে হবে না মেয়ে হবে তা সম্পূর্ণ নির্ভর করে কার উপর? বাবার উপর। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, তোমরা একটু জাস্ট বুঝছো এটাই। বুঝতেছি লেখো। হ্যাঁ, নাসিন একটা হ্যাঁ, মহিলা হলে এক্স এক্স হবে, হ্যাঁ পুরুষ হলে এক্স ওয়াই দুইটা থাকবে, নারী হলে এক্স এক্স থাকবে, হ্যাঁ। তানজিন আক্তার পুরুষ হলে এক্স ওয়াই, নারী হলে এক্স, হ্যাঁ ঠিক আছে। নিশা আক্তার এক্স এক্স, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ কার উপরে হবে? বাবার উপর হবে। কারণ সন্তানের লিঙ্গ অবশ্যই ছেলে হোক আর মেয়ে হোক, যদি ছেলে হয় সেটা অবশ্যই বাবার কাছ থেকে আসছে। তো সন্তানের লিঙ্গ নির্ধারণ হবে হচ্ছে যেহেতু এক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম দিয়ে, আর সেক্স ক্রোমোজোমে সন্তানটা কি হবে সেটা নির্ভর করবে হচ্ছে বাবার উপর, বুঝছো? এটুকু জানলেই হবে, তার কিছু আসে না, বেসিক কনসেপ্ট। দেখো তারপর টপিক হচ্ছে নিষাদ দিলাম, হ্যাঁ তারপর টপিক হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার জেনেটিক ভাই জেনেটিক ডিসঅর্ডার বলতে কি বোঝায়? জেনেটিক ডিসঅর্ডার কাদের হয়? যখন সেক্স ক্রোমোজোম দ্বারা কিন্তু জেনেটিক ডিসঅর্ডার হয়। জেনেটিক ডিসঅর্ডার হয় কখন? যখন এই আমাদের সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই এই দুটো ত্রুটি থাকে, হ্যাঁ ত্রুটির কারণে, এই দুটো ত্রুটির কারণে জেনেটিক ডিসঅর্ডার হয়। এটা সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে, প্লাস এটার কারণে যে রোগগুলো হয় সেগুলোকে কি বলা হয়? সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, তাই না? সেক্স লিঙ্কড ডিস অর্ডার। তো ভাই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কি? সেক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে, সেক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে যে ডিসঅর্ডারগুলো দেখা যায় সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার তোমাদের বইয়ে মূলত দুটো দেওয়া আছে, একটা হচ্ছে কি কালার ব্লাইন্ডনেস, একটা থ্যালাসেমিয়া। তো এই দুটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা হচ্ছে তোমাদের একটু গুরুত্বপূর্ণ আছে, কালার ব্লাইন্ডনেস অতটা আসে না। তো আমরা প্রথমে থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করি, হ্যাঁ তারপর আমরা কালার ব্লাইন্ডনেস করে দেবো। তো দেখো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, আমাদের দেহে একটা রক্তকোষে একটা প্রোটিন থাকে, বুঝছো? সেটা হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। কি প্রোটিন? গ্লোবিউলিন। গ্লোবিউলিন এটা আমাদের রক্তকোষে থাকে, রক্তকোষে থাকে। দেখো যখন আমাদের রক্তকোষে গ্লোবিউলিন প্রোটিনের অভাব দেখা যায় তখন কি হয়? থ্যালাসেমিয়া তখন কি হয়? পর্যাপ্ত পরিমাণে ব্লাড প্রডিউস করতে পারে না, যার পরিবর্তে তার ফলেই দেখা যায় থ্যালাসেমিয়া, বুঝছো? তো যখন আমাদের দেহে গ্লোবিউলিন প্রোটিনের অভাব দেখা যায় তখন থ্যালাসেমিয়া হয়। আর থ্যালাসেমিয়া দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, দুই নাম্বার বিটা থ্যালাসেমিয়া। দেখো এই দুটা থ্যালাসেমিয়া হয় হচ্ছে গ্লোবিউলিনের কারণে, গ্লোবিউলিন। কারণ দেখো আলফা থ্যালাসেমিয়া মানে কি? যখন আমাদের দেহে আলফা গ্লোবিউলিনের অভাব হয় বা ত্রুটি হয় তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে ওই ব্লাড প্রডিউস করতে পারে না, যার ফলে থ্যালাসেমিয়া হয়, তাকে কি বলা হয়? আলফা থ্যালাসেমিয়া বলা হয়। আর যখন দেখা যাবে যে আমাদের দেহে বিটা গ্লোবিউলিন অভাব হয় তখন দেখা যায় আমাদের দেহে যে থ্যালাসেমিয়া হয় সেটা হচ্ছে যে বিটা থ্যালাসেমিয়া, বুঝছো? আর বিটা থ্যালাসেমিয়ার আরেকটা নাম আছে, এটা হচ্ছে কি কুলির থ্যালাসেমিয়া, কুলির থ্যালাসেমিয়া। এটা তোমাদের এমসিকিউ দেয়, বুঝছো? যে কোন থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়? কুলির থ্যালাসেমিয়া বলা হয় কোন থ্যালাসেমিয়াকে? বিটা থ্যালাসেমিয়া, বুঝছো? এটা একটা গুরুত্বপূর্ণ, একটা দেখে রাখবা। আর এক ধরনের থ্যালাসেমিয়া আছে, সেটা হচ্ছে কি মেজর আর মাইনর। মেজর আর মাইনর। ভাই একটা কথা মাথায় রাখবা, বুঝছো? থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে পিতা মাতা দুজনে আক্রান্ত হতে হবে। দুজনে যদি আক্রান্ত হয় তখন থ্যালাসেমিয়া হবে। দেখো
থ্যালাসেমিয়া মেজর কি আর থ্যালাসেমিয়া মাইনর কি? থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে পিতামাতা উভয়ই থাকবে আক্রান্ত, পিতামাতা উভয়ই আক্রান্ত থাকবে, তাদের কাছ থেকে যে জিন আসবে এবং তার মাধ্যমে যে থ্যালাসেমিয়া হবে সেটা হচ্ছে তোমার মেজর থ্যালাসেমিয়া। আর মাইনর থ্যালাসেমিয়া হচ্ছে হয় পিতা না হয় মাতা। দেখো মেজর আর মাইনর, মেজর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হচ্ছে পিতা মাতা উভয়ের কাছ থেকে জিন আসবে এবং সেই জিনের অভাবেই কিন্তু আমাদের থ্যালাসেমিয়া হবে, সেটা হচ্ছে কি মেজর থ্যালাসেমিয়া। আর মাইনর থ্যালাসেমিয়া হচ্ছে হয় পিতার কাছ থেকে আসবে না হয় মাতার কাছ থেকে আসবে, সেটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। তো এটা হচ্ছে তোমাদের আর থ্যালাসেমিয়াকে আরেকটা নাম বলা হয়, এটা হচ্ছে অটো রেসিসিভ ডিজিজ, অটো রেসিসিভ অটো রেসিসিভ ডিজিজ। ভাই অটো রেসিসিভ ডিজিজ মানে কি? অটো রেসিসিভ ডিজিজ মানে হচ্ছে, দেখো থ্যালাসেমিয়া কিন্তু আমাদের এমনি এমনি হয় না, এটা কিন্তু পিতা মাতা উভয়ের মাধ্যমে হয়, তাই না? সন্তান সন্ততি এমনি এমনি আসবে না, ওই পিতা আক্রান্ত হতে হবে আর মাতা আক্রান্ত হতে হবে, তো বংশ পরম্পরায় আসবে, সেটা অটো, তাই এরা কি বলা হয় কি অটো। আর যেহেতু এটা প্রচ্ছন্ন জিনের কারণে হয়, প্রচ্ছন্ন জিন, রেসিসিভ মানে কি প্রচ্ছন্ন জিন, থ্যালাসেমিয়া সকলে হয়েছে প্রচ্ছন্ন জিনের কারণে, যেহেতু এটা পিতা মাতা উভয়ের কাছ থেকে আসে এবং প্রচ্ছন্ন জিনের কারণে হয়, তাই একে বলা হচ্ছে অটো রেসিসিভ ডিজিজ, বুঝছো? এটা তো থ্যালাসেমিয়া থেকে পড়ে, আর কিছু এখানে আসবে না। বাট আরেকটা জিনিস দেখে দিতে হবে, সেটা হচ্ছে সৃজনশীলের জন্য। তোমরা কি বুঝছো? বুঝতে সিডি লেখো, বুঝতে সবাই সিডি লেখো, সিডি লেখো, আমরা পরবর্তী টপিকে যাবো। নিশা একটা সিডি ছাড়া নাসনা একটা গিয়া জি স্যার। আচ্ছা সবাই বুঝতে সিডি লেখো, মিশা দিলাম। হ্যাঁ ভাই একটা জিনিস দেখো, এক্স এবং ওয়াই এখন সবসময় দেখবা সবগুলো ডিজিজের বেশিরভাগ কারণ হচ্ছে মেয়েরা, বুঝছো? কারণ দেখো মেয়েদের ক্ষেত্রে কি থাকে, দুটো এক্স এক্স থাকে, আর ছেলেদের ক্ষেত্রে কি থাকে, দুটো একটা এক্স থাকে একটা ওয়াই থাকে। যদি একটার সাথে যদি থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত থাকে, যদি একটা একটা যদি ধরুন একটা কি বলি একটা ক্রোমোজোম যদি তোমার থ্যালাসেমিয়ার আক্রান্ত থাকে, তাহলে সেটা ক্ষেত্রে কি সে হচ্ছে বাহক হিসেবে থাকবে বা ক্যারিয়ার হিসেবে কাজ করবে। মানে এদের যেহেতু দুইটা এক্স থাকে, একটা যদি এক্স আক্রান্ত থাকে তাহলে সেটা হচ্ছে কি বাহক বা ক্যারিয়ার হিসেবে কাজ করে। আর যদি দুইটাই থ্যালাসেমিয়া ডিজিজ যারা জিন দ্বারা আক্রান্ত থাকে, তাহলে সে হচ্ছে সরাসরি মানে থ্যালাসেমিয়া রোগী হিসেবে থাকবে, বুঝছো? আর ছেলেদের ক্ষেত্রে কয়টা থাকে, একটা এক্স থাকে, তার মানে কি ছেলেদের যদি খালি একবার খালি থ্যালাসেমিয়া জিন দ্বারা আক্রান্ত হয়, সে সব টোটালি থ্যালাসেমিয়া রোগী। তো অনেক সময় প্রশ্ন আসে যে পিতা থ্যালাসেমিয়া আক্রান্ত, পিতা থ্যালাসেমিয়া আক্রান্ত, পিতা থ্যালাসেমিয়া আক্রান্ত, মাতা বাহক, মাতা কি বাহক, বাহক মানে যে একটা জিন থাকবে, একটা জিন আক্রান্ত থাকবে, তাহলে তাদের পরবর্তী সন্তানদের ছেলেদের কিরকম হবে, মানে ছেলেরা কত পার্সেন্ট হবে, মেয়েরা কত পার্সেন্ট হবে, এমসিকিউ এরকম প্রশ্ন দেয়। তো দেখো এটার জন্য আমরা আবার সংকলন করতে হবে, বুঝছো? এটার জন্য আবার সংকলন